তার বোকা টাকা তো আমিন হোসেনের হাতে দেশ নেই, টাকা তো দিয়েছে কোম্পানির কাছে। তাদের যে মানির সিট আছে দেখবেন ওটার মধ্যে কোম্পানির নাম লেখা লেখা নেই যে রফিকুল আমিন। ডেস্টিনি যায়নি, ডেস্টিনির কর্মকর্তারাও যায়নি, আমিন হোসেন এখনো আছে। তো আমাদের এক জায়গায় আমরা বেঁচে গেছি, সেটা হচ্ছে আমরা ব্যাপক সম্পত্তি ক্রয় করে রেখেছিলাম, যেগুলো খুব কম দামে কিনে রেখেছিলাম, এখন এগুলোর দাম 4-5 গুণ। তো এই সম্পত্তিগুলো আমরা যদি লিকুইডেট করি কিংবা যদি ডেভেলপ করি, আমরা বিনিয়োগকারীদের সমস্ত টাকা ফেরত দিয়েও কিছু টাকা থাকবে। দুদক কিন্তু আমাদের বিরুদ্ধে প্রতারণা বা 420 মামলা করে নাই, দুর্নীতির মামলাও করে নাই। কিন্তু খেয়াল করবেন ধারাটা কি দিচ্ছে, মানি লন্ডারিং। এখন আমরা তখন জিজ্ঞেস করেছি মানি লন্ডারিং কীভাবে করলাম, মানে আমরা তো দেশের মধ্যেই টাকা বিনিয়োগ করেছি। ওরা বলছে যে আপনি যে পদ্ধতিতে টাকাটা সংগ্রহ করেছেন সেটা হচ্ছে এমএলএম, এবং এমএলএম অবৈধ ব্যবসা। তো যে কোনো অবৈধ সোর্সে টাকা আসলে এটা মানি লন্ডারিং, দ্যাটস ইট। মানে আমি এই সংজ্ঞা কিন্তু নতুন শিখছি। ডেস্টিনির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে একজনকেও সেই ক্ষতিপূরণের বাইরে রাখা হবে না। আমরা নিজেরাই দীর্ঘ 12 বছর 3 মাস কারাবাসের পরে বের হয়েছি। ডেস্টিনির 25 বছর পেরিয়ে 26 বছরে পা রেখেছে। আমরা আজ থেকে 13 বছর আগেই কিন্তু জানুয়ারি মাস আপনার 2012 সাল সর্বশেষ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি আমি এবং মোহাম্মদ হোসেন। তো সেই দিনটা খুব বিশেষভাবে মনে আসতেছে। আমরা আমাদের দেশব্যাপী বিনিয়োগকারী এবং পরিবেশকদেরকে একটাই সংবাদ দিতে চাই, ডেস্টিনি যায়নি, ডেস্টিনির কর্মকর্তারাও যায়নি, আমিন হোসেন এখনও আছে। আমরা একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমাদের বিরুদ্ধে কিছু হলুদ প্রকাশনা করা হয়েছে, কিছু মিথ্যা বানোয়াট গল্প করা হয়েছে। একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাকে তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। আমাদেরকে কিন্তু অফারও দিয়েছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, আবার কখনো বলছে ডেস্টিনি বন্ধ করে দেন। আসলে এই যে একটা ব্যাপক কর্মযজ্ঞ, এটাকে তৎকালীন স্বৈরাচারী সরকার ভয় পেয়েছিল। এখন শুধু আমি দেশব্যাপী বিনিয়োগকারীদের কাছে এই সংবাদটা দেব, আপনাদের বিনিয়োগ কিন্তু নিরাপদ আছে, আপনাদের বিনিয়োগের কোনো টাকাই নষ্ট হয়নি। হ্যাঁ, আমাদের অনেকগুলো স্থাপনা আমরা না থাকার কারণে বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে, অবহেলায়, অযত্নে। হয়তো দেখা গেছে আমরা অনেকের সাথে আমরা প্রায় 3 থেকে 400 কোটি টাকার সম্পত্তি কেনার বায়না করেছিলাম, এই বায়নাগুলো ফরফিট হয়ে গেছে। এখানে আমাদের 3 থেকে 400 কোটি টাকা আপনার লস হয়ে গেছে। হ্যাঁ, আমরা রেভিনিউ মিস করেছি অন্তত, যদি ওই 12 বছর ব্যবসা করতে পারতাম 2000 কোটি টাকার রেভিনিউ মিস হয়েছে। সরকারও লস করছে, সরকারও কয়েকশো কোটি টাকার কর মিস করেছে এই ব্যবসা না হওয়ার কারণে। তো এটা আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো। আমাদের এক জায়গায় আমরা বেঁচে গেছি, সেটা হচ্ছে আমরা ব্যাপক সম্পত্তি ক্রয় করে রেখেছিলাম, যেগুলো খুব কম দামে কিনে রেখেছিলাম, এখন এগুলোর দাম 4-5 গুণ। তো এই সম্পত্তিগুলো আমরা যদি লিকুইডেট করি কিংবা যদি ডেভেলপ করি, আমরা বিনিয়োগকারীদের সমস্ত টাকা ফেরত দিয়েও কিছু টাকা থাকবে। ডেস্টিনি কিন্তু ব্যালেন্স শিটে কিন্তু প্লাসে আছে। আর এখানে একটা জিনিস দেখবেন, দুদক কিন্তু আমাদের বিরুদ্ধে প্রতারণা বা 420 মামলা করে নাই, দুর্নীতির মামলাও করে নাই। কিন্তু খেয়াল করবেন ধারাটা কি দিচ্ছে, মানি লন্ডারিং। এখন আমরা তখন জিজ্ঞেস করেছি মানি লন্ডারিং কীভাবে করলাম, মানে আমরা তো দেশের মধ্যেই টাকা বিনিয়োগ করেছি। ওরা বলছে যে আপনি যে পদ্ধতিতে টাকাটা সংগ্রহ করেছেন সেটা হচ্ছে এমএলএম, এবং এমএলএম অবৈধ ব্যবসা। তো যে কোনো অবৈধ সোর্সে টাকা আসলে এটা মানি লন্ডারিং, দ্যাটস ইট। মানে আমি এই সংজ্ঞা কিন্তু নতুন শিখছি, যে অবৈধ উপায়ে টাকা আসলে সেটা কোথাও বিনিয়োগ করলে এটা মানি লন্ডারিং। এখন মানি লন্ডারিং নিয়ে বুঝতে হবে, লয়ারদের সাথে বসতে হবে, যথাযথ আদালতে যায় মানি লন্ডারিং শিখতে হবে। কারণ এমএলএম যে অবৈধ সেটাও কিন্তু প্রমাণিত নয়, কারণ এমএলএমের আইন হয়ে গেছে 13 সালের 10ই অক্টোবর। আর আমরা যখন এমএলএম ব্যবসা করেছি তখন কোনো আইন ছিল না। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের আর্টিকেল অফ মেমোরেন্ডামের 9 নম্বর ধারায় আমরা পরিষ্কার বলেছিলাম যে আমরা এমএলএম পদ্ধতিতে ব্যবসা করবো। তো আমি যেখানে ডিক্লেয়ার দিয়েছি রেজিস্টার অফ জন স্টকে, সেখানে আমি আর এটা অবৈধ কীভাবে বলে, এটা কিন্তু কোর্ট জিজ্ঞাসা করেছিল বাদীকে যে আপনি এটা অবৈধ কোনো জায়গায় কোনো ডকুমেন্ট পেয়েছেন কিনা। উনি উত্তর দিয়েছেন আমি আমার কমন সেন্স দিয়ে বুঝছি এটা অবৈধ। আসলে এমএলএম বলা অবৈধ না। হ্যাঁ, এমএলএমের সাদৃশ একটা ব্যবসা আছে, পিরামিড, ওই পিরামিডটা অবৈধ। এখন দেখেন, এক গ্লাস পানি আর এক গ্লাস সিরকা দেখতে একরকম, টেস্ট কিন্তু একরকম না। এখন দেখতে একরকম একটাকে যদি আপনি পঞ্জি স্কিম বলে দিলাম, পঞ্জি স্কিমও অনেকে কম জানে। আমি দেখছি বহু লোকে কথা বলে যে এটা পঞ্জি স্কিম, ওনারা পঞ্জির নামও কোনোদিন শুনে নাই যারা বলে, এবং পঞ্জি কে, পঞ্জি স্কিম কি সেটাও জানে না। আমি এটা আরেকদিন বলবো সবাইকে যে পঞ্জি স্কিম কি, কারণ আমি তো এটার উপর পড়াশোনা করেছি ভাই, মার্কেটিংয়ের উপর পড়াশোনা করেছি। তো আমার বিনিয়োগকারীদের কাছে একটাই মেসেজ, যে আপনারা শান্ত থাকেন, আপনাদের কপাল ভালো যে আমরা বাইচে আছি। আমি হোসেন মারা গেলে হয়তো এটা একটা অনিশ্চিত হয়ে যেত। আমরা বাইচে আছি, আমরা এখন একটা প্রতিকূল অবস্থা ফেস করতেছি। সেটা কি, হাসিনার আমলে আপনার একটা ম্যানেজমেন্ট দিয়ে গেছে, শেখ হাসিনার আমলে কোর্ট, সেটা থাকাতে সেখানে কিছু বিতর্কিত লোক আছে, সবাই না। তার মধ্যে একজন দেশ ছেড়ে চলে গেছে, উনি এখনও কিন্তু ডেস্টিনি চেয়ারম্যান। তো একজন লোক বিদেশে চলে গেছে, বিদেশে আছে, উনি বিগত সরকারের দোসর। উনি যদি এই কোম্পানির চেয়ারম্যান থাকে, আমরা কিভাবে চালাবো? কারণ হাইকোর্ট যে 173/22 এটা সমস্ত ক্ষমতা দিয়ে রাখছে চেয়ারম্যানকে। এখন চেয়ারম্যান সাহেব বাইরে থাকাতে ওনার প্রতি আমার কোনো ইয়ে নাই,
বিদ্বেষ নাই, আমি ওনার সাথে কথা বলে দেখছি ভদ্রলোক মানুষ, কিন্তু সমস্যা হচ্ছে আপনি আছেন তো ওখানে, আপনি আমার কোম্পানি চালাবেন কিভাবে, তাই না? যে যাকে এখানে দিলে, চেয়ারে দিলে চালাতে পারবে। আমি চাচ্ছি বর্তমান বোর্ড যেন এই শুভবুদ্ধির উদয় হয়, নতুন একজনকে চেয়ারম্যান দিয়ে আদালতের মাধ্যমে কোম্পানিটা চালু করে। কারণ বিনিয়োগকারীরা টাকা কিন্তু আমিন হোসেনের কাছে পাবে না, বিনিয়োগকারীরা টাকা পাবে প্রতিষ্ঠানের কাছে। যেমন মনে করেন আমাদের দেশে হাসিনার আমলে কিছু দায় তৈরি করে দিয়ে গেছে, আপনার বিদ্যুৎ খাতে, রাস্তাঘাটে, চায়নার কাছে, রাশিয়ার কাছে, ইন্ডিয়ার কাছে। সেই দায়গুলো এখন শোধ করতেছে কি হাসিনা? যে এখন চেয়ার আছে সে, তার মানে সবসময় নিয়ম হচ্ছে আগের যে কর্তৃপক্ষ থাকে সে যদি দায় তৈরি করে, পরের কর্তৃপক্ষ যে রানিং কর্তৃপক্ষ তাকে দায় শোধ করতে হবে। কিন্তু এখানে একটা তকমা লাগাই দিচ্ছে যে আমিন হোসেন এরা টাকা শোধ না করে রাজনীতি করতেছে, এই করতেছে, সেই করতেছে। আর বোকা, টাকা তো আমিন হোসেনের হাতে দেশ নেই, টাকা তো দিয়েছে কোম্পানির কাছে। তাদের যে মানির সিট আছে দেখবেন ওটার মধ্যে কোম্পানির নাম লেখা নেই যে রফিকুল আমিন। তো এই জন্য তারা আমাদের কাছে চাইতেও পারতেছে না। হ্যাঁ, আমাদের একটা দায় আছে, কিন্তু সেই দায় হচ্ছে আমাদের চেহারা দেখে এরা টাকাটা দিছে, এখন আমাদেরকে আবার চেহারা দেখানোর জন্য নিয়ে আসা হোক। আমি তো চেহারা দেখাই দিয়ে চাচ্ছি যে আবার চেয়ারে বসে চেহারা দেখায় মানুষের টাকা ফেরত দিই, সমস্যা কি? আমার তো টাকা ফেরত দেয়। আজকের এই আয়োজন তো তাদের জন্য। আজকে তাদের কাছে আমি সুসংবাদ দিতে চাই যে আজকে আপনাদের জয় হয়েছে, আপনাদের টাকা ফেরত হওয়া একটা নিশ্চিত ধাপ আজকে পিএইচডি ফোরামের নেতৃত্ব হয়েছে। এই যে পিএইচডি ফোরামটা কি? প্রফিট শেয়ারিং ডিলার। এটা কিন্তু পিএইচডি না, কিন্তু পিএসডি, আপনার প্রফিট শেয়ারিং ডিলার। এরা কিন্তু একটা বিরাট বাহিনী, এরা প্রায় 3000। এই যারা প্রফিট শেয়ারিং হয়েছে তাদের উদ্যোগে যে আজকে ইয়েটা নেওয়া হয়েছে, আজকে যে অনুষ্ঠান নেওয়া হয়েছে, দেখবে এই শুরু হলো যাত্রা। এবং এদের মাধ্যমে, কারণ সমস্ত স্টেক হোল্ডাররা কিন্তু এদের সাথে, বিনিয়োগকারীরা এদের সাথে, এদের মাধ্যমে সমস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হবে। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলা হামলা শিকার হয়েছে, কারণে টাকা পয়সা দিয়েছে, তাদের আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবো। ইভেন কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মামলা হামলা শিকার হয়েছে, সেটাও আমরা ক্ষতিপূরণ দেবো। আমার কথা হচ্ছে ডেস্টিনির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে একজনকেও সেই ক্ষতিপূরণের বাইরে রাখা হবে না। এখন প্রেক্ষাপট কিছু না, এখন সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন। আমি বিশ্বাস করি সমস্ত জিনিস স্মুথলি চলে আসবে জাতীয় নির্বাচনটা শেষ হয়ে গেলে। কারণ কি, নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার খুব ব্যস্ত। আমি বর্তমান সরকারের কয়েকজনের সাথে আলাপ করেছি, তারা বলছে দেখেন সামনে নতুন সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, আমাদেরকে আপনারা খামাকে বিব্রত করেন না, আমরা আপনাদের বিষয়গুলো কম বুঝি, আপনারা নির্বাচিত সরকারের কাছে যান, আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা তো উত্তর পেয়েছি, আমি কিন্তু গেছি কয়েকটা জায়গায়, বলছে আমরা অল্প সময়ের জন্য আসছি, আমরা এগুলো নিয়ে মাথা ঘামাইতে চাই না, আপনারা নির্বাচিত সরকারের কাছে যান, প্রবলেম সলভ হয়ে যাবে। অনেকে আমাদের কাছে জানতে চায় যে রফিকুল আমিন জেল থেকে মুক্তি পাওয়ার পর ওনার কর্তব্য ছিল যে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া, তা না করে উনি রাজনৈতিক দোকান খুলেছেন। না, এটার উত্তর হাইকোর্ট থেকে 22 সালে হাসিনা যাওয়ার আগে একটা গ্রুপকে মালিক বানায় দিচ্ছে ডেস্টিনি, এবং সেখানে চেয়ারে তারা বসে আছে। তো রফিকুল আমিন কিভাবে টাকা ফেরত দেবে? এখনো বলতেছি আমাদেরকে চেয়ারে বসতে দেওয়া হোক, আমরা বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবো। অনেকে আমাদের কাছে জানতে চায় যে রফিকুল আমিন জেল থেকে মুক্তি পাওয়ার পর ওনার কর্তব্য ছিল যে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া, তা না করে উনি রাজনৈতিক দোকান খুলেছেন। না, এটার উত্তর দেয়া আছে, কিন্তু আমি আবারও দিয়েছি। প্রথম কথা হচ্ছে আদালতকে আমি একটা কথা বলেছি, মাননীয় আদালত আপনি আমাকে সাজা দিবেন না খালাস দিবেন আমি জানি না, কিন্তু দয়া করে আপনি একটা আদেশ দেন যে বিনিয়োগকারীদের টাকা ফেরত দাও। বলে কেন? আমি আপনি আদেশ না দিলে আমার সেই ক্ষমতা তৈরি হবে না। কারণ এখানে একটা কৌশল হয়ে গেছে। তো হাইকোর্ট থেকে 22 সালে হাসিনা যাওয়ার আগে একটা গ্রুপকে মালিক বানায় দিচ্ছে ডেস্টিনি, এবং সেখানে চেয়ারে তারা বসে আছে। তো রফিকুল আমিন কিভাবে টাকা ফেরত দেবে? আমি তো বলেছি যে আমাকে সে চেয়ারে বসতে দেওয়া হোক, আমাকে চেয়ারে বসতে দেবে না, আর হোসেনকে চেয়ারে বসতে দেবে না। তো এখনও আমরা বলতেছি, কিন্তু সেটা যে এখনও বলতেছি আমাদেরকে চেয়ারে বসতে দেওয়া হোক, আমরা বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবো। রাজনীতি করতেছি এটা একান্ত আমি বলবো কেন রাজনীতি করতেছি। আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশে আমার মতো বহু নির্যাতিত লোক আছে। আমার 1 নম্বর দফা হচ্ছে রাজনীতির, যে আমি নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করতে নামছি। আমার আন্দোলন হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। এটার সাথে ডেস্টিনির টাকা ফেরত দেয়া না দেওয়ার কোনো সম্পর্ক নাই। ডেস্টিনির টাকা পাইতেই হবে ফেরত, কারণ আমি নিজেও কিন্তু একজন বিনিয়োগকারী। আমার 2 কোটি টাকার বিনিয়োগ আছে, আমার ব্যক্তিগতভাবে 2 কোটি টাকার বিনিয়োগ আছে, আমি কেন ছেড়ে দেবো? সেটাই, আমাকে চেয়ারে বসতে দেন। আমি চেয়ারে না বসলে টাকা ফেরত দেবো কিভাবে?